জামাত বাংলাদেশের একমাত্র আমার ভাষায় মজলুম সংগঠন, যে তারা এই পর্যন্ত তারা প্রচুর জুলুমে তারা শিকার হয়েছেন, কিন্তু তারা যার সাথে জোট করেছেন সেই জোটের মানুষজন তাদের সেই জুলুমের ব্যাপারে কখনো কথা বলেন নাই। আপনি বেশি দূর আমি যাব না, আপনি দেখেন যে বিএনপির সাথে জামাতের জোটের ইতিহাস কিন্তু দীর্ঘ। এই দীর্ঘ জোটের ইতিহাসে কিন্তু যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, জামাত যদি জোট যদি না করতো, সহযোগিতা যদি না করতো, তাহলে বিএনপির কিন্তু ক্ষমতা আসা কিন্তু কঠিন হয়ে যেত। জামাতের নেতা শহীদ আব্দুল কাদের মোল্লা, দেলাওয়ার হোসেন সাইদি সহ এই মানুষগুলোকে অন্য একটা মিথ্যা অজুহাতে দিয়ে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। যেটা সুখরঞ্জন বালির বক্তব্য যদি আপনারা নেন, একজন হিন্দু সাইদি সাহেবের মৃত্যুর ভয় থাকার পরেও সাইদি সাহেবের পক্ষে সে বিপক্ষে গিয়ে সে কিন্তু তার সাক্ষ্য দিয়ে দেন নাই। তাহলে এই বিষয়গুলো প্রমাণ করে যে আপনি সুবিধাবাদের রাজনীতি প্র্যাকটিস করে আসতেছেন। ৭১ সালে জামায়াত বিরোধিতা করেছে, এখানেও তাদের স্বার্থ ছিল, পাকিস্তানের সাথে তাদের ক্লোজ ঠাই ছিল হয়তোবা। কারণ জামায়াতে ইসলামী বাংলাদেশ, আপনাদের মনে আছে এই দলটার নাম ছিল কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশ, অর্থাৎ তারা জামায়াতে ইসলামী পাকিস্তান, ঠিক আছে, ঠিক ওইভাবে এটা ছিল এখানে শাখা সংগঠন। এখন এইটার পরে আপনি, সরি আমি কি বলতে চাচ্ছিলাম আমি ভুলে গেলাম, আপনার প্রশ্নটা কি ছিল? ডাল হিসাবে, হ্যাঁ, জামাতকে ডাল হিসাবে ব্যবহার করা হয়। আমি সালাউদ্দিনের মন্তব্যটাও নেব। মনে আসছে। এখন এই ডাল হিসাবে ব্যবহারের কথা আপনি বলছেন, রাজনীতির স্বার্থের প্রয়োজনে জামায়াতে ইসলামী বিএনপির সাথে ৯১ সালে কিন্তু সরাসরি ঐক্য ছিল না, নির্বাচনের পরে ঐক্যটা হয়েছে, দিয়ে বিএনপি জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে, যা সত্য। ৯৬ সালে আবার কিন্তু জামাত আওয়ামী লীগের সাথে এক হয়ে গেছে, মনে করেছে হ্যাঁ আমাদের অনেক শক্তি হয়ে গেছে, আমরা করেছি। পরে নির্বাচন এককভাবে নির্বাচন করে মাত্র পেয়েছে ৩টা ৯৬ সালে। আবার কিন্তু সেই জামাত ব্যাক করেছে বিএনপির সাথে, এবং ২০০১ সালে আবার বিএনপির সাথে এক হয়ে নির্বাচন করেছে। এবং এই জামাত দেখুন, আপনি তার ইতিহাস যদি খুঁজেন, জামাতের ইতিহাস যে একেবারে রাজনীতিতে পরিচ্ছন্নতা তা কিন্তু নয়, অনেক কলঙ্ক আছে। ১৯৮৬ সালে যখন ৩ দলীয় জোটের ছিল, ঘোষণা ছিল যে বা যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। চট্টগ্রামে লালদিঘি ময়দানে বিকাল ৪টার সময় ঘোষণা দিলেন শেখ হাসিনা, যারা যাবে তারা জাতীয় বেঈমান। রাত্রে ৮টার সময়, আমরা কিন্তু ওই সময় ছাত্র রাজনীতি করতাম ৯০ দশকের এরশাদ বিরোধী আন্দোলনে, আমরা রাত্রে ৮টার সময় টিভির নিউজে দেখলাম যে শেখ হাসিনা এই ঘোষণা দিচ্ছেন, কিন্তু সরি ৮টার সময় ঘোষণা হয়ে গেল শেখ হাসিনা বাজার নির্বাচনে যাচ্ছেন। পরের দিন সকালবেলায় প্রফেসর গোলাম আজম, আব্বাস আলী খান এরা সবাই সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিলেন তারাও, এবং সকাল ১১টার মধ্যে সেই ঘটনাটা ঘটেছে। আব্বাস আলী খান সাহেব কি করলেন, সাংবাদিক সম্মেলন করে বললেন তারাও এরশাদের অধীনে নির্বাচনে যাবেন। কিন্তু কথা ছিল, ঘোষণা ছিল, লিখিত চুক্তি ছিল, এরশাদের পতন না হওয়া পর্যন্ত তারা যে নির্বাচনে যাব না। মনে করলেন বিএনপি তো রাজপথে থেকে গেছে, বেগম খালেদা যেহেতু একজন গৃহবধূ, রাজনীতি বুঝেন না, উনি রাজপথেই শেষ হয়ে যাবেন, আমরা ক্ষমতায় চলে যাই। কিন্তু বিএনপি রাজপথে থেকেছে। বিএনপির রাজনীতি আপনি বলতে পারেন সুস্পষ্ট, এবং রাজনীতি বন্ধের ব্যাপারও বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সুস্পষ্টভাবে জামাতের রাজনীতি যখন বন্ধ করে বিএনপি কিন্তু বিরোধিতা করেছে। এই ছাত্রলীগের ব্যাপারেও বিএনপি কিন্তু বিরোধিতা করেছে। বিএনপি বলছে অপরাধীদের বিচার করুন, কেউ অপরাধ করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমি এই জন্যই বললাম যে রাজনীতির ছাত্রলীগ নিষিদ্ধ করার কারণে ব্যাপক সমালোচনাও করেছেন। ইভেন রুবিন ফারহানা তিনি বলেই দিয়েছেন যে সরকারকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার, কোন দলকে নিষিদ্ধ করার, এটা তো অযৌক্তিক না। এক্সেন্সে আপনি কথাটা যদি বলেন তারা অপরাধ করেছে, তাদের ফ্যাসিজমের, তাদের অন্যায়ের বিচার করুন। আপনি ব্যক্তির অপরাধের জন্য আপনি সংগঠনকে তো দোষারোপ করতে পারেন। যাই হোক, সেটা আরো আলোচনা, অনেক লম্বা আলোচনা চলে যাবে। আপনার যে প্রশ্নটা ছিল জামাতকে আসলে ডাল হিসেবে ব্যবহার করা হয় না, জামাত তার নিজের প্রয়োজনে ক্ষণে ক্ষণে খুলস বদলায়। এরশাদের অধীনে শেখ হাসিনার হাত ধরে নির্বাচনে গিয়েছে, প্রয়োজনে ৯৬ আওয়ামী লীগের হাত ধরেছে, আবার প্রয়োজনে বিএনপির সাথে চলে এসেছে। এখন সুযোগ বুঝেছে, মনে করেছে যে কারণেই হোক আবারও সেই উপদেষ্টাদের কথা চলে আসবে। আমার কথা আমি আর যেতে চাচ্ছি না ওই উপদেষ্টা দুইজনের কথায়। যে কারণেই হোক জামাত মনে করছে আমরা একটু সুবিধাজনক পজিশনে আছি, এখন বিএনপি কে গায়েল করো, আবার খুলস পাল্টিয়েছে। আপনি জামাত জাল হিসেবে বের হচ্ছে না, খুলস পাল্টাচ্ছে। 2 ঘন্টা পেরিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তবে আমি, হ্যাঁ, যাই হোক, আমি শেষ কথা করবো এটা বলে, আমার শেষ কথা একটা কথা, যে এইগুলা না করে নির্বাচন হওয়া পর্যন্ত আমি মনে করি আমাদের প্রয়োজনীয় সংস্কার করে দেশে একটা স্থিতিশীল পরিবেশ যদি না আসে, মনে রাখবেন, মনে করতেছেন যে এই আমরা সব অর্জন করে ফেলেছি, কিন্তু এই ফ্যাসিবাদের দূষণরা কিন্তু এখনো যায়নি। সচিবালয়ে কি করেছে দেখেছেন আপনি?
আপনার আইন আদালতকে তোয়াক্কা না করেই সচিবরা কিন্তু মিটিং করে ফেলেছে, সভা করে ফেলেছে। আমরা কিছু করতে পেরেছি তাদেরকে? তো মনে রাখবেন, তাদের থাবা এবং শিকড় কিন্তু প্রত্যেকটা জায়গায় এখনো আছে। আমি এইটুকু বলবো যে সবাইকে ঐক্য ধরে রাখতে হবে এবং নির্বাচন না হওয়া পর্যন্ত, গণতন্ত্র ফিরিয়ে না আসা পর্যন্ত আমাদের সহনশীল হতে হবে এবং একে অন্যকে দোষারোপ না করে, কাদা ছোড়াছুড়ি না করে দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের সেটাই করতে হবে। জনাব সালাউদ্দিন, জামাতকে ডাল হিসেবে ব্যবহার হচ্ছে কিনা একটু সংক্ষেপে। আচ্ছা, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, আমি 30 সেকেন্ড এটা শেষ করি। যে আমার বক্তব্য হচ্ছে, জামাত ইসলামী এর আগেও আমি বহুবার বলেছি, 71-এ তাদের রাজনৈতিক কারণে বা যে কারণে তারা স্বাধীনতার পক্ষে তারা বিরোধিতা করেছেন, অথবা পাকিস্তানের পক্ষে তারা কেন অবস্থান করেছেন, সেটা তারা জামাতের সাবেক আমির প্রফেসর মরহুম মতিউর রহমান, মরহুম গোলাম আজম সাহেব, এটা উনি 2011 সালে ব্যাখ্যা দিয়েছেন এবং তার রাজনৈতিক অবস্থানটা তারা ক্লিয়ার করেছেন। সুতরাং এটা নিয়ে আমার বক্তব্য দেওয়ার, আমার কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমি একদম মিডল স্ট্যান্ডার্ড জায়গা থেকে যদি একটু বলি, যে জামাত ইসলামী 71-এর পর থেকে বাংলাদেশের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল। আমি, এটা হচ্ছে আমার বক্তব্য। সে যুগপৎ আন্দোলনের সঙ্গে কিভাবে দেখেন, যখন বাংলাদেশের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তখনই জামাত ইসলামী দেশের জনগণের পক্ষে কথা বলার জন্য তারা এগিয়ে এসেছে। আপনি দেখেন, যখন 1991-তে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা ছিল, যখন বাংলাদেশের রাজনৈতিক সংকট দেখা দিয়েছে ক্ষমতার ভাগাভাগি নিয়ে, ঠিক তখনই এই তত্ত্বাবধায়ক সরকারের রূপকার কিন্তু প্রফেসর গোলাম আজম। এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না। সেই তত্ত্বাবধায়ক সরকার দিয়েই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের নির্বাচনগুলো হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, জামাত বাংলাদেশের একমাত্র, আমার ভাষায়, মজলুম সংগঠন, যে তারা এই পর্যন্ত তারা প্রচুর জুলুমে তারা শিকার হয়েছেন। কিন্তু তারা যার সাথে জোট করেছেন, সেই জোটের মানুষজন তাদের সেই জুলুমের ব্যাপারে কখনো কথা বলেন নাই। আপনি বেশি দূর আমি যাব না, আপনি দেখেন যে বিএনপির সাথে জামাতের জোটের ইতিহাস কিন্তু দীর্ঘ। এই দীর্ঘ জোটের ইতিহাসে কিন্তু যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, জামাত যদি জোট যদি না করতো, সহযোগিতা যদি না করতো, তাহলে বিএনপির কিন্তু ক্ষমতা আসা কিন্তু কঠিন হয়ে যেত। এবার আসেন, যখন 2010 সালে যখন আপনার হচ্ছে যুদ্ধাপরাধীর নামে শেখ হাসিনা যে ভারত বিরোধী, ভারতের রয়ের সমর্থনে, ভারতের পক্ষে গান গাওয়ার জন্য, তার ক্ষমতাকে টিকানোর জন্য, যখন সে একটা মিথ্যা একটা আইসিটি একটা আদালত গঠন করে, যে আদালতের অধীনে জামাতের নেতৃবৃন্দ সহ বাকি বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বা যতজনকে দণ্ডিত করেছে, আপনি দেখেন জামাতের এই যে একটা বিতর্কিত রায় তারা করেছে, এটা নিয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নাই। দেখেন, এটা কিন্তু কোনো নেতা কোনো বক্তব্য দেন নাই, ইভেন সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে কোনো বক্তব্য দেন নাই। এবার আসেন, এরপর আপনি দেখেন জামাতের নেতা শহীদ আব্দুল কাদের মোল্লা, দেলাওয়ার হোসেন সাইদি সহ এই মানুষগুলোকে অন্য একটা মিথ্যা অজুহাতে দিয়ে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। যেটা সুখরঞ্জন বালির বক্তব্য যদি আপনারা নেন, একজন হিন্দু সাইদি সাহেবের মৃত্যুর ভয় থাকার পরেও সাইদি সাহেবের পক্ষে সে বিপক্ষে গিয়ে সে কিন্তু তার সাক্ষ্য দেন নাই। তাহলে এই বিষয়গুলো প্রমাণ করে যে আপনি সুবিধাবাদের রাজনীতি প্র্যাকটিস করে আসতেছেন। সুতরাং দেখেন, আপনি সুবিধাবাদের রাজনীতি প্র্যাকটিস করতে আইসা গত 16 বছর আপনারা দেখেন আন্দোলনের নামে বা খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক পর্যন্ত সরাইতে পারে নাই আন্দোলন করে, বিএনপি লেভেলের আন্দোলনে তার কর্মীরা। এরপরে আপনি দেখেন, আসেন ধারাবাহিকভাবে আপনি আসেন, যে প্রতিবারেই ঘোষণা আসতো ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। সেই ঈদের পরে আন্দোলন কিন্তু এই দেশের জনগণ কিন্তু তার চোখে দেখে নাই। সুতরাং ফ্যাসিজমের বিদায়ের ক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, তারা শুধু ক্ষমতার লোভ নিয়ে, ক্ষমতাকে পাওয়ার জন্য যখন যেখানে দরকার সেখানে তার সাথে কিন্তু বিক্রি হওয়ার ইতিহাস কিন্তু আছে। আপনি দেখেন 2013-তে আপনি দেখেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির লোকজন, মেজর হাফিজ সহ, তারা কিন্তু ভিন্নভাবে কিন্তু কথা বলার জন্য, তারা কিন্তু এই তাদের ব্যাপারে সন্দেহ আসছে, শমসুর মুমিন চৌধুরী সহ তারা কিন্তু আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল, এই ধরনের বক্তব্যগুলো আসছে। এইভাবে আপনি দেখেন ধারাবাহিকভাবে কিছুদিন আগে আপনি দেখেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর, দীর্ঘদিন এমপি, সে ঝালুকাঠির এমপি, সে তার ক্ষমতার লোভে সে কি করেছে, সাথে সাথে গিয়ে সে আওয়ামী লীগের ব্যানারে গিয়ে তার রাজনৈতিক দল তারা পরিবর্তন করে ফেলেছে। সুতরাং এই ইতিহাসগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। জনগণ এই সুবিধাবাদী রাজনীতি চায় না। বিএনপিকে জনগণ যে লেভেল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে ব্যক্তিত্বের উপর যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসার উপর রাজনীতি করা উচিত। আজকে আমি একটা কথা ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, বিএনপি থেকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বহিষ্কার করেন, কর্নেল অলির মতো হবে, একটা ভোটও কিন্তু পাবেন না, এমপি হতে পারবেন না। আর আপনি বিএনপি থেকে রিজভী সাহেবকে আলাদা করে দেন, আলাদাভাবে রিজভী সাহেব আলাদা দাঁড়াক, একটা ভোটও সে পাবে না। আপনি বিএনপি থেকে অন্য একজন এমপি আলাদা হয়ে দাঁড়াক, একটা ভোটও পাবে না। বিএনপি কে দেশের জনগণ ভালোবাসে, জনগণ এই দেশের জনগণ ভালোবাসে,
শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে। এটা সুতরাং সব দলের এই ক্ষেত্রেই ধানের শীষ কিন্তু। প্রতীকটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ধানের শীষ সব প্রতীকটি দলের ক্ষেত্রেই, সব দলের ক্ষেত্রেই। জি, এই ধানের শীষ প্রতীকটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং যতজন এটার সাথে গাদ্দারি করেছে সবাই কিন্তু বঞ্চিত হয়েছে। কর্নেল অলির কথা বলেন, সংস্কার করেছে আব্দুল মান্নান সাহেব, তার কথা বলেন, এরপরে আপনি শাহজাহান ওমরের কথা বলেন, যুগে যুগে সবাই লাঞ্ছিত হয়েছে। আমি এটাই বলবো যে বর্তমান যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে এদেশের জনগণ কিন্তু দেখেন বেগম খালেদা জিয়াকে কিন্তু সেনাবাহিনীদের প্রোগ্রামে এনে যেভাবে সম্মানিত করা হয়েছে এটা শুধুমাত্র তার ব্যক্তিত্ব, তার আপসহীন নেতৃত্বের কারণে, অন্য কোনো কারণে না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে জিয়া অরফানেজ ট্রাস্টের যে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন তাকে জেলখানে রাখা হয়েছে, বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির জনগণ আত্মত্যাগ করে কতটুকু ত্যাগ স্বীকার করে তাকে সেই আন্দোলনের বা তাকে ওখান থেকে মুক্ত করার ব্যাপারে বা সেটার বিরুদ্ধে তারা কথা বলেছে। দেখেন, রেকর্ড দেখান। শুধুমাত্র সাংগঠনিক এবং রাজনৈতিক কিছু সিদ্ধান্ত, কিছু বক্তব্য, কিছু স্টেটমেন্ট ছাড়া অন্য কোনো কাজ ছিল না। তাহলে আপনি কাকে ভালোবেসে রাজনীতি, কাকে ভালোবেসে আপনি রাজনীতি করবেন? এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হওয়া উচিত। এখন দেশ গঠনের সময় দেশ গঠন করতে হবে আমাদেরকে, সবকিছু ভুলে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে, ব্যক্তিগত শত্রুতা ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে দেশ গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এইটাই 24-এর আন্দোলনের চেতনা, কিন্তু এটাই যে রাষ্ট্র গঠন ফ্যাসিজম থেকে রাষ্ট্র মুক্ত হয়েছে। এই ফ্যাসিজম মুক্ত রাষ্ট্র নতুন করে পুনর্গঠন করে বাংলাদেশের মানচিত্রে সমৃদ্ধ একটি বাংলাদেশ হিসেবে পরিগণিত হোক, এদেশের জনগণের ভাবমূর্তি প্রতিষ্ঠিত হোক। এদেশের 24-এর এই আন্দোলনের তরুণ সমাজ, এদেশের সাধারণ জনগণ কিন্তু এটাই চায়।